পুরী নামটা শুনলেই সবার প্রথমে মাথায় আসে সমুদ্র ও জগন্নাথ মন্দিরের কথা। কিন্তু জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া ও সমুদ্রে ঘড়ির কাঁটা না দেখে স্নান করা ছাড়াও আরেকটি জিনিস বাকি থেকে যায়, যা হলো পুরী থেকে ঘুরে দেখা যায় এরকম কয়েকটা সাইট সিইং প্লেস। আজ এই ভিডিওতে সেই রকমই কয়েকটা জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি একবারে প্রথম থেকে। সকাল 7:30-8টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে সাইট সিনের উদ্দেশ্যে। পুরীর স্বর্গদ্বারের মার্কেটের আশেপাশে অনেক ট্রাভেল এজেন্সিস থাকে, সেখান থেকেই আমরা একটা 8 সিটার গাড়ি বুক করেছিলাম। এসি কার ছিল আর যার প্যাকেজ পড়েছিল 4,000 টাকার আশেপাশে। প্রথমেই আমরা চলে আসলাম সাইট সিন নাম্বার 1 চন্দ্রভাগা বিচের কাছে। দেরি করে বেরোনোয় আমাদের ড্রাইভার বিচের কাছে যেতে বারণ করল, তাই আমরা রাস্তা থেকেই কয়েকটা বিচের ছবি তুলে নিলাম। এগিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা পৌঁছে গেছি বাঙালির সর্বকালের জনপ্রিয় ডেস্টিনেশন পুরী দিয়ে মাত্র 35 কিমি দূরে অবস্থিত সান টেম্পল বা কোণারক সূর্য মন্দির। এটি ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রায় 400 বছর পুরনো এই মন্দিরটি এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে। সূর্যদেবের এই মন্দিরটি রথের আদলে তৈরি করা হয়েছে, যেটি নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহদেব। এই মন্দিরটি 24টি চাকা ও 7 জোড়া ঘোড়ায় দাঁড় করানো রয়েছে। মন্দিরটির প্রতিটি কোণায় কোণায় রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য। পুরীর এই প্রাচীন মন্দিরটি ভারতের 7ম আশ্চর্যের মধ্যে একটি ধরা হয়ে থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটি ছুটির দিন থাকায় প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তবে ছুটির দিন ছাড়া অন্যান্য দিন গেলে আমার মনে হয় তুলনামূলক ভিড়টা একটু কম পাবেন। সান টেম্পলে ঢোকার এন্ট্রি ফিস পার হেড 40 টাকা করে। তবে ভিতরে ঘুরে দেখতে হলে কোনো টিকিটের প্রয়োজন হয় না। এখানে রয়েছে নিখুঁতভাবে সময় জানার জন্য অষ্টপ্রহরের একটি সূর্যঘড়ি। এছাড়াও মন্দিরের চারপাশে রথের চাকার মতন অনেকগুলো চাকা তৈরি করা রয়েছে। এমন একটি ঐতিহাসিক জায়গায় এসে এত প্রাচীন মন্দিরের দর্শন করতে পেরে আমাদের সত্যিই নিজেদের ভাগ্যবান মনে হচ্ছিল। মন্দিরের চারপাশ ভালোভাবে দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। সবাই আমরা অনেকক্ষণ না খেয়েছিলাম, তাই সান টেম্পল থেকে বেরিয়েই পাশের একটি ভালো রেস্টুরেন্টে ঢুকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আমাদের সাথে সাথে আমার বাচ্চাটাও তার ব্রেকফাস্ট করে নিচ্ছে। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ধবলগিরি। ধবলগিরির মন্দিরটা সমতলে নয়, একটু উঁচু জায়গায়। আমাদের সাথে বয়স্করা থাকায় আমরা পায়ে হেঁটে না গিয়ে একটা অটো ভাড়া করলাম সেখান থেকে। অটো করেই চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। গাড়ি যেখানে থামে সেখান থেকে এই রকম কিছু অটো ভাড়া করতে পাওয়া যায়। এই 300 টাকা মতন নিয়েছিল। সেখান থেকে আপনারাও চাইলে অটো বুক করে ঘুরতে পারেন। অটো ড্রাইভাররাই গাইডের কাজ করে দেয়। প্রথমেই আমাদের নিয়ে গেল অশোক স্তম্ভ দর্শন করতে, যেটি সম্রাট অশোক দ্বারা নির্মিত হয়েছিল। কলিঙ্গ যুদ্ধের জন্য এই ধবলগিরি খ্যাত। এই ধবলগিরির মাটিতেই কলিঙ্গ যুদ্ধ লড়েছিল সম্রাট অশোক। এই যুদ্ধে বহু মানুষের প্রাণহানি হওয়ার পর সেই শোকে শোকার্ত হয়ে সম্রাট অশোক যুদ্ধ ছেড়ে বৌদ্ধ ধর্মে
লিপ্ত হয়েছিল। এই ইতিহাস আমরা সবাই জানি। এই ইতিহাসের সাক্ষী যেই জায়গা, আজ আমরা সেই জায়গা দর্শন করে নিলাম। এখানে একটা লম্বা সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা শিব মন্দির। মন্দিরের বাইরেই ডালা নেওয়ার দোকান রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে ডালা কিনে এই মন্দিরে পুজো দিতে পারেন। তবে পুজো দিতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই। এখানে আপনারা শুধু প্রণামী দিয়ে প্রণাম করেও আসতে পারেন। মন্দিরের ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নয়, তাই জন্য আমি আর ভিতরটা দেখাতে পারলাম না। তবে মন্দিরের ভিতরে একটি শিবলিঙ্গ রয়েছে, যেখানে আপনারা চাইলে গঙ্গার জল কিনে মহাদেবের মাথায় জল ঢালতে পারেন। মন্দির থেকে বেরিয়েই আমাদের ড্রাইভার দেখিয়ে দিচ্ছে পাশের এই মাঠটিতে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, আর কলিঙ্গ যুদ্ধে এত মানুষের প্রাণহানির জন্য একটি নদী রক্ত নদী হিসেবে পরিচিত হয়েছিল। সেই নদীটি আমাদের ড্রাইভারটি দেখিয়ে দিল। এক অপূর্ব ভালো লাগা অনুভূতি হচ্ছিল যে আমরা এতদিন যে ঘটনার কথা ইতিহাসের পাতায় পড়েছি, যেই জায়গার ব্যাপারে পড়েছি, সেই জায়গাগুলি এখন নিজ চোখে সম্মুখে দেখছি। মন্দিরের পাশ থেকেই একটি গলি চলে গেছে। সেই গলি ধরে কিছুটা এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ধৌলি শান্তি স্তূপ। এই ধৌলি শান্তি স্তূপের জন্য ধবলগিরি পরিচিত। এটি হলো শান্তি পাগোড়া স্মৃতিস্তম্ভ, যা বুদ্ধ সংঘ দ্বারা নির্মিত হয়েছে। এটি কলিঙ্গ যুদ্ধের সাক্ষী। এই বৌদ্ধ মন্দিরে বহু বুদ্ধিস্টের সমাগম হয় তাদের বিশেষ দিনে। মন্দিরের সামনেই রয়েছে এক অপূর্ব সুন্দর বুদ্ধ মূর্তি। এছাড়াও মন্দিরের চারপাশের দেওয়াল জুড়ে বহু পুরনো দিনের চিত্র তুলে ধরা হয়েছে ও সাথে রয়েছে বহু বুদ্ধ মূর্তি খোদাই করে অঙ্কন করা। এখান থেকে বেরিয়ে আমরা আবার অটো চেপে চলে গেলাম আমাদের বুক করা গাড়ির উদ্দেশ্যে। গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় উড়িষ্যার এক ম্যারেজ রিচুয়ালস দেখতে পেলাম। মনে হলো নয় বরযাত্রী নয় কনেযাত্রী, যে কোনো একটা যাচ্ছে। দেখে দারুণ লাগলো, দারুণ একটা অভিজ্ঞতা হলো। এরপর আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন ও সবথেকে বড় মন্দির লিঙ্গরাজ মন্দিরে। বলা হয় এই মন্দিরের নামানুসারে লিঙ্গরাজ তথা মহাদেবের আরেক নাম ভুবনেশ্বর থেকে এই রাজ্যের রাজধানী ভুবনেশ্বর নামকরণ হয়। এই মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই মোবাইল, ব্যাগ, জুতো সব বাইরে রেখে তারপরে মন্দিরের ভিতর ঢুকতে হয়। ভিতর দিয়ে ঘুরে আসলাম। ছোট বড় মন্দির মিশিয়ে অনেকগুলো মন্দিরই ভিতরে রয়েছে। এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট আর লাস্ট ডেস্টিনেশন নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। উদয়গিরি আর খণ্ডগিরির রাস্তা খারাপ থাকায় আমরা সেখানে যেতে পারিনি। পার হেড 50 টাকা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়ি। আর এখান থেকে ব্যাটারি চালিত ছোট ছোট গাড়ি পাওয়া যায় পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখানোর জন্য। মাথা পিছু 80 টাকা করে ভাড়া। নন্দনকানন খোলে সকাল 7টা আর বন্ধ হয় প্রতিদিন বিকেল 5টা। আমরা এসে পৌঁছেছি একদম দিনের শেষে বিকালবেলায়, বন্ধ হওয়ার টাইমের 1 ঘন্টা আগে। এই জুওলজিক্যাল পার্ক প্রায় 37 হেক্টর জমির উপর তৈরি হয়েছে, তাই 2-2.5 ঘন্টার মধ্যেও এই পুরো চিড়িয়াখানা ঘুরে দেখা সম্ভব নয়। অর্থাৎ আমাদের মতন আরও যারা এই সময়ে এসছে তাদের যতটুকুনি দেখার হয় ততটুকুনি এই ড্রাইভাররা ঘুরে ঘুরে দেখাবেন। গাড়ির ড্রাইভাররাই আমাদের বিভিন্ন স্পট ঘুরে দেখালেন। প্রথমেই নিয়ে গেলেন মাঙ্কিজদের জায়গায়।
বিভিন্ন রকম মাঙ্কিসদের প্রজাতি যেখানে আমরা দেখতে পেলাম। অনেক ধরনের মাঙ্কিস দেখলাম, কিন্তু সবথেকে বেশি এই মাঙ্কি দুটোকে আমার ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে এরাও যেন বাকি লোকদের দেখে খুব আনন্দ পাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে শিম্প্যাঞ্জি বসে, ওদের জিমন্যাস্টিক করার জন্য আবার বিভিন্ন আয়োজনও করা রয়েছে। চারপাশটা গাছগাছালিতে ভর্তি, যেন জীবজন্তুদের বিচরণ করতে কোনো রকম অসুবিধা না হয়। ভিতর দিয়েই ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটি ডাইনোসরের অবয়বের সামনে। সেই ডাইনোসরের অবয়বের নিচ থেকেই আমরা ঢুকে গেলাম রেপটাইল পার্কে, যেখানে আমরা বিভিন্ন রকমের সরীসৃপ প্রাণী দেখতে পাব। ঢোকার জায়গাটা একটা গুহার মতন তৈরি করা রয়েছে, যেখানে সরীসৃপ প্রাণীরা থাকতে ভালোবাসে। এরপর দেখা পেলাম বড় বড় সাপের। রেপটাইল পার্ক থেকে বেরিয়ে আমরা আবার ব্যাটারি চালিত গাড়িগুলো যেখানে দাঁড়িয়েছিল সেদিকে এগিয়ে গেলাম। সেই গাড়িতে করেই আমরা আবার স্পট দেখতে যাব। আমরা চলে আসলাম 4 নম্বর পয়েন্টে, যেখানে বাঘের দেখা পাওয়া যাবে। সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে চিতা অবধি বাঘের বিভিন্ন প্রজাতির দেখা মিলল। বাঘগুলি আকারে যেমন বড়, সেই রকম বলিষ্ঠ আর সুঠাম তাদের শরীর। বাঘগুলির দেখা পেয়ে আমাদের নন্দনকানন যাওয়া সার্থক মনে হলো। টোটাল 5টা সাইট সিন কমপ্লিট করে হোটেলে ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেল। পরের দিনই চলে আসলো বাড়ি ফেরার পালা। সকালেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম পুরীর মার্কেটের উদ্দেশ্যে। সেখান থেকে বেশ কিছু কেনাকাটি করে আমরা সোজা চলে গেলাম শেষবারের মতন সমুদ্র উপভোগ করতে। শেষবারের মতন সমুদ্রের জলে পা ডুবিয়ে মনের আর শরীরের সমস্ত ক্লান্তি দূর করলাম, আর মনে মনে বললাম খুব তাড়াতাড়ি আবার আসবো। আমরা সবাই ব্যাগপত্র নিয়ে হাজির হলাম পুরী স্টেশনে। আমাদের ট্রেন ছিল দুপুর 3:30-র সময় বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনও চলে এসছে, এরপর ওঠার পালা। ঋষির সঙ্গে দুষ্টুমি করতে করতে কখন যে টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও যদি পুরীর লোকাল সাইট সিন আর পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভিডিও দেখতে চান তাহলে শেষের লিঙ্ক দুটোতে ক্লিক করবেন, পেয়ে যাবেন। এর মতন এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।